প্রথম দফার ভোট শেষ, এবার দ্বিতীয় দফার ভোট প্রচার চলছে জোর কদমে। সেই প্রচারে নরেন্দ্র মোদীর নিশানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় নরেন্দ্র মোদীর নিশানায়। ক্যাম্পাসের দেওয়ালে দেওয়ালে দেশ বিরোধী স্লোগান, পড়ুয়ারা থ্রেট কালচারের শিকার। প্রচার সভা বারুইপুরে, সেই প্রচার সভা থেকে মোদীর সুর সপ্তমে। প্রসঙ্গ যাদবপুর, মোদীর নিশানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের দেওয়ালে দেশ বিরোধী স্লোগান, পড়ুয়ারা থ্রেট কালচারের শিকার, বলছেন নরেন্দ্র মোদী। जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहां की स्थिति देखिए। कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है और छात्र अपनी पढ़ाई के बजाय सड़कों पर प्रदर्शन करने को मजबूर है। हम यहां अराजकता नहीं, एकेडमिक माहौल चाहते हैं। हम यहां धमकियां नहीं, संवाद चाहते हैं। जो सरकार अपने ही राज्य के सबसे बड़े शिक्षण संस्थान को नहीं बचा सकती, वो बंगाल का भविष्य क्या बचाएगी? बंगाल के नौजवानों का भविष्य क्या बचाएगी? যখন এই মন্তব্য করছেন নরেন্দ্র মোদী, তখন কড়া নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়। মেধাবী পড়ুয়াদের নিয়ে মোদীর এই মন্তব্যের কড়া নিন্দা। প্রথমে খোলা চিঠি, যেখানে তিনি লিখছেন যে বিশ্ববিদ্যালয়ের কৃতি পড়ুয়াদের কিভাবে বর্ণনা করেন এভাবে প্রধানমন্ত্রী। এই কি সৌজন্য? প্রশ্ন তুলছেন। এনআইআরএফ র্যাঙ্কিং কাঠামোয় যাদবপুর বিশ্ববিদ্যালয় বছরের পর বছর ধরে শীর্ষস্থানে। সেই শ্রেষ্ঠত্বের পীঠস্থানকে অপমান করতে উদ্যত হলেন আপনি? এতটাই নিচে নামতে পারেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেবল নিজেদের মেধার জোরে নিজেদের অবস্থান তৈরি করেছে। তারা এখান থেকে হাতে ডিগ্রি নিয়ে বেরোয়, সঙ্গে প্রখর বুদ্ধিবৃত্তি এবং প্রশ্ন করার অদম্য ক্ষমতা। একে নৈরাজ্য বলা চলে না। এটি হলো প্রকৃত শিক্ষার, এটি হলো শ্রেষ্ঠত্ব। শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠস্বরকে নৈরাজ্য বলা যায় না। নৈরাজ্য হলো বিচারের বদলে ক্ষমতা প্রদর্শনের হাতিয়ার হিসেবে বুলডোজার ব্যবহার করা। এবং এরপরে যখন জনসভা, সেই জনসভা থেকেও কড়াভাবে বললেন, বিরোধিতা করলেন নরেন্দ্র মোদীর এই মন্তব্যের। একটা প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে। তুমি এক পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছো? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? মাথায় রেখে দিও। কখনো ছাত্রছাত্রীদের অ্যাটাক করছো, কখনো মা বোন নাকি রাস্তায় হাঁটতে পারে না বলছো। আরো এক রাজনীতিবিদ সুজন চক্রবর্তী, কিন্তু তিনি আবার যাদবপুরের প্রাক্তনী, আমার সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। সুজন দা, ক্যাম্পাসের দেওয়ালে দেশবিরোধী স্লোগান, সেই স্লোগানের প্রসঙ্গ উঠে এলো নরেন্দ্র মোদীর প্রচার সভায়। বলছেন যে ক্যাম্পাসের দেওয়ালে দেশবিরোধী স্লোগান, পড়ুয়ারা থ্রেট কালচারের শিকার। দেখুন, নরেন্দ্র মোদী, আমি ধিক্কার জানাবো, তিনি ছাত্র সমাজকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এ রাজ্যের লেখাপড়া করা, খোঁজখবর রাখা, প্রশ্ন করতে শেখা ছাত্রদের, যারা নিজেদের জ্ঞান বুদ্ধি বিবেচনা অনুযায়ী চলে, তাদেরকে তিনি আক্রমণ করলেন, তাদেরকে দলিত করবার চেষ্টা করলেন। এটা প্রধানমন্ত্রী হিসেবে ওনার কাছে খুবই নিন্দনীয় কাজ। আমি মনে করি খুব নিন্দনীয় কাজ। উনি বিশ্ববিদ্যালয় কি বুঝবেন? যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আছে, আমাদের দেশের র্যাঙ্কিং এ আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার শিক্ষা সংস্কৃতির কেন্দ্র। ছাত্র তারা প্রশ্ন করে, তারা প্রশ্ন করে জানতে চায়, এটা তাদের স্বাভাবিক সাধারণ মনোভাব। এটাই তো হবার কথা।
এইটা একজন বুঝবেন না যিনি হোল পলিটিক্যাল সায়েন্সে এমএ, তিনি কি করে বুঝবেন? তার ডিগ্রিটা জাল। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ডিগ্রি যেমন জাল, আমাদের প্রধানমন্ত্রীর ডিগ্রিও তেমন জাল। হোল পলিটিক্যাল সায়েন্সে এমএ এরকম একটা ফোর্জারি করা লোক যদি প্রধানমন্ত্রীর আসনে বসে, তাহলে ছাত্রদের ভবিষ্যৎ তারা বুঝতে পারবে না, ছাত্রদের প্রশ্ন করার যোগ্যতাকে তারা কখনো ভরসা করতে পারবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ছাত্রদেরকে ভয় পান মোদিজি। আজ কথার মধ্য দিয়ে তা স্পষ্ট হলো, এ রাজ্যের ছাত্ররা তার সমুচিত জবাব দেবে। ধন্যবাদ সুজন দা। সুজন চক্রবর্তী রাজনীতিবিদ, সিপিআইএম নেতা, কিন্তু তার আগেও তার পরিচয়, তিনি যাদবপুরের প্রাক্তনী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন প্রসঙ্গ ভোটের প্রচারে যাদবপুর বিশ্ববিদ্যালয় উঠে এলো, ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদী যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে সুর সপ্তমে তুললেন। বলছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দেওয়ালে দেশ বিরোধী স্লোগান, পড়ুয়ারা থ্রেট কালচারের শিকার। আরো একবার শুনুন নরেন্দ্র মোদী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে বলছেন। বারুইপুরে যেখানে তিনি প্রচার সভা করছেন, সেখান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তুলে আনলেন। जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहां की स्थिति देखिए, कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है और छात्र अपनी पढ़ाई के बजाय सड़कों पर प्रदर्शन करने को मजबूर है। हम यहां अराजकता नहीं, एकेडमिक माहौल चाहते हैं। हम यहां धमकियां नहीं, संवाद चाहते हैं। जो सरकार अपने ही राज्य के सबसे बड़े शिक्षण संस्थान को नहीं बचा सकती, वो बंगाल का भविष्य क्या बचाएगी? बंगाल के नौजवानों का भविष्य क्या बचाएगी? যাদবপুর বিশ্ববিদ্যালয় ভোট প্রচারে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিশানা করলেন নরেন্দ্র মোদী। ক্যাম্পাসের দেওয়ালে দেশ বিরোধী স্লোগান, সেই প্রসঙ্গ তুললেন। তিনি বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা থ্রেট কালচারের শিকার, যার কড়া সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে নরেন্দ্র মোদীর মন্তব্যের কড়া সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই বক্তব্য আপনাদের শোনাবো, একবার শুনুন। একটা প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে, তুমি এক পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছো? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? মাথায় রেখে দিও। কখনো ছাত্রছাত্রীদের অ্যাটাক করছো, কখনো মা বোন নাকি রাস্তায় হাঁটতে পারে না বলছো। প্রথম দফার ভোট গতকাল হয়ে গিয়েছে, দ্বিতীয় দফার ভোট তার আগে প্রচার জোর কদমে, এবং প্রচারে সবাই টেনে আনছেন প্রথম দফার ভোটের প্রসঙ্গ। যে প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ বলছেন প্রথম দফার ভোটে 110 আসন, অর্থাৎ 152টি আসনের মধ্যে থেকে 110টি আসনই বিজেপি জিতবে। आज मैं बताना चाहता हूं कि दीदी के राज में गुंडे, सिंडिकेट, ये सभी लोग मतदान नहीं करने देते थे। कल मतदान हुआ, भारतीय जनता पार्टी 150 में से 110 सीटों पर जीतकर सरकार बनाने जा रही। 110-এর বেশি সিট 152-র মধ্যে, তাহলে বাকি কটা থাকে? বাকি থাকে 42। কিন্তু না, এই 152টা সিটের মধ্যে থেকে অন্তত 100টা তো পাবেই তৃণমূল, দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না, কিন্তু যখন করি মেলে। আপনারা দেখেছেন 21-এও মিলেছে, 24-এও মিলেছে, 26-এও মিলবে। আপনাদের বলে দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস কাল সেঞ্চুরি পার করে দিয়েছে। আর 10 দিন মিলিয়ে নেবেন।
বাইকের উপর নিষেধাজ্ঞা ভোটের সময় একটা নির্দিষ্ট বিজ্ঞপ্তি থাকে, কিন্তু এবার কি একটু বেশি তাড়াহুড়ো করা হচ্ছে? অন্তত হাইকোর্ট তো সেই প্রশ্নই করছে নির্বাচন কমিশনকে। হাইকোর্টের প্রশ্নের মুখে কমিশন ফের একবার বাইক বন্ধে হাইকোর্টের প্রশ্নের মুখে। কি বলছে হাইকোর্ট, কি বলছে হাইকোর্টের কি পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনকে কি বলছে হাইকোর্ট, জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, দেখো, বিচারপতি কৃষ্ণা রাও আজও প্রশ্ন করে তুলেছেন তিনি, এবং তিনি বলছেন যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 এই আইনের প্রয়োগ করে ভোটের প্রক্রিয়া বা এই যে ভোট পুরো পরিচালনা করছে কমিশন, সেটা তারা দেখভাল করে। এবং সংবিধানের 324 থেকে 327 নম্বর ধারা পর্যন্ত যে বিষয়গুলি বলা আছে তার মধ্যেই এই অ্যাক্টের কথা বলা আছে, অর্থাৎ সেখান থেকে এসছে। কিন্তু কোন আইনে নির্বাচন কমিশন বাইকের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে একটা নির্দিষ্ট দিনের আগেই, ভোটের নির্দিষ্ট দিনের আগে? শুধু তাই না, সাধারণ মানুষের বাইকে বেরোতে পারবে না এই নিষেধাজ্ঞা চাপাচ্ছে, এবং সেই ক্ষমতাটা কমিশন কোন আইন থেকে পাচ্ছে এটা দেখতে চান বিচারপতি, এবং এই প্রশ্ন তোলেন। এবং কমিশনের তরফে যুক্তি দেওয়া হয়েছিল, কারণ বাইক যদি তারা প্রতিহত করতে পারে সেক্ষেত্রে প্রচুর সুবিধা হয় ভোটকে সুষ্ঠুভাবে পরিচালনা করার প্রশ্নে। 1996 সালে প্রথমবারের জন্য এইরকম রেস্ট্রিকশন তারা নিয়ে আসে। কিন্তু মামলাতে যে বিষয়টি আছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, নির্দিষ্ট করে কোনো আইনের কথা কোথাও লেখা নেই, কমিশন এই আইনের জায়গাটাই ব্যাখ্যা করে দিক। এবং শেষমেশ যেটা পরিষ্কারভাবে বিচারপতি মামলা শুনানি শেষের দিকে বলেন যে কমিশন সুষ্ঠু ভোটের জন্য 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট আর একদিন আগে অর্থাৎ 28 এপ্রিল রাত্রে তারা তার রেস্ট্রিকশন আনতে পারে, কিন্তু তার 2 দিন আগে 3 দিন আগে আদালতে মনে হয়েছে সেটা প্রাসঙ্গিক নয়। কারণ যে আইন রয়েছে সেই আইনের পুরোটাই নির্বাচন কমিশন, প্রার্থী, যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী, তাদের এজেন্ট, তাদের এছাড়া কমিশনের যারা কাজের সঙ্গে যারা যুক্ত তাদের ওপর এই শক্তিটা বা তাদের যে ক্ষমতাটা প্রয়োগ করতে পারে। সাধারণ মানুষের ওপর তাদেরকে আটকে দেওয়া, তাদের সাধারণভাবে চলাফেরা করা, সেটা বাইক নিয়ে হোক অন্য কোনো নিয়ে হোক, সেটা প্রতিহত করা, এবং ভোটের অনেকটা আগে, সাইলেন্ট পিরিয়ডেরও আগে এই জায়গাটাতে আদালতের আপত্তি রয়েছে। শুনানি শেষ হয়েছে এবং মনে করা হচ্ছে আজকেই এই মামলার রায় ঘোষণা হবে, এবং সেটা হয়তো কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি সন্ধ্যে বা রাতের মধ্যেই সামনে আসবে। নজর থাকবে অর্ণব। তবে আরো একটা গুরুত্বপূর্ণ খবর তোমার থেকে নেব, যেমন পুলিশ পর্যবেক্ষকের অপারেশন চেয়ে মামলা 24 ঘন্টার মধ্যে কমিশনকে জবাব দেওয়ার নির্দেশ। তৃণমূল এই মামলা করেছিল, আর সেই মামলায় কমিশনকে জবাব দেওয়ার নির্দেশ হাইকোর্টের। এ বিষয়ে একটু বিস্তারিত জানবো অর্ণব। দেখো, বিচারপতি কৃষ্ণা রাওয়ের ঘরে তৃণমূল কংগ্রেসের তরফে একটি নির্দিষ্ট মামলা করা হয়, এবং দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষক তিনি বিজেপির নির্দিষ্টভাবে নেতাদের সঙ্গে একটি জায়গায় বৈঠক করছেন, এবং তার ভিডিও ফুটেজও তাদের কাছে রয়েছে। কিন্তু কিভাবে একজন পুলিশ পর্যবেক্ষক তিনি নিরপেক্ষভাবে কাজ করবেন এই জায়গাটাতে, কিভাবে বিজেপি বেছে বেছে বিজেপি নেতাদের সঙ্গে তিনি কথা বলছেন, এই বিষয়টা স্পষ্ট করতে চায় তৃণমূল কংগ্রেস। এবং নির্বাচন কমিশনকে নির্দিষ্টভাবে অভিযোগ জানানোর পরও কোনো রকম পদক্ষেপ করা হয়নি, তাই কলকাতা হাইকোর্টে মামলা করা হয়, এবং কমিশনের তরফে জানানো হয় যে বিজেপি কেন যে কোনো রাজনৈতিক দলই পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে কথা বলতে পারে, এটাতে কোনো সমস্যার কিছু নেই। কিন্তু বিচারপতি বলেন যদি সমস্যার কিছু না থাকে তাহলে যে রাজনৈতিক দল এই অভিযোগ আনছে সেই অভিযোগের উত্তর কেন নির্বাচন কমিশন দিচ্ছে না। এবং 24 ঘন্টার মধ্যেই লিখিত আকারে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ এনেছে দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে, সে বিষয়ে তাদের কি বক্তব্য তা লিখিত আকারে জানানোর জন্য তৃণমূল কংগ্রেসকে জানাবে কমিশন, এই নির্দেশও দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। ধন্যবাদ অর্ণব। ঝাঁপ খুলতেই মদের দোকানে লম্বা লাইন। 20 থেকে 23 এপ্রিল মদের দোকান বন্ধ ছিল, প্রথম দফায় হয়ে গেছে, তারপরে দোকান খুললো, এবং তারপরে আজ সকাল থেকে দেখা গেল তড়িঘড়ি ভিড়। আজ দিনভর, আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত দোকান খোলা থাকবে। 25 এপ্রিল সন্ধ্যে 6টা থেকে 29 এপ্রিল পর্যন্ত ফের বন্ধ। কলকাতা থেকে জেলায় জেলায় মদের দোকানে সকাল থেকেই ভিড়। ঘুম আসছে না, একদম এখন কাজ করতে পারছি না। এই তো যাবো, খাবো, তবে শান্তি হবে, একদম শান্তি হবে। আমি তো অসুবিধার জন্য খাই একটু একটু করে, 3-4 দিন খালে না শরীরটা একদম লাগছে, কিছু শক্তি নেই, তাগত নেই। কিছু খাসি মাংসটা খেতে পারবে না, ইংলিশ খেতে সহ্য করতে পারবে না, ওই রাখবো খাবো কি করে, একটু খাই।
এপ্রিল থেকে 20, 21, 22, 23 এই 4 দিন বন্ধ ছিল। 24, 25 দুদিন খোলা হয়েছে। আর আগামী দিনেতে আমরা কিন্তু আগে থেকেই ডিক্লেয়ার করতে পারছি দোকান পুরো খোলা থাকবে। সেক্ষেত্রে তারা মানে তৈরি হতে পারবে যে কিভাবে তারা মদেরটা রাখতে পারবে। সেটা যেসব দোকানে মদ কমে আসছে তাদের এটা দুশ্চিন্তা করার কারণ নেই। প্রত্যেক দোকানে কিন্তু পর্যাপ্ত মদের যোগান এই দুদিন থাকবে। এবারের ভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল ভোটের আগে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। কিসের না? ভোটার লিস্টে। তো সেখান থেকে বিবেচনাধীন নাম বাদ যাওয়ার পরেও বিবেচনাধীন নাম ছিল কত? প্রায় 27 লক্ষ। সেই নাম বিবেচনাধীন, সেখান থেকে তাদের এবার ট্রাইব্যুনাল, যাদের নাম বাদ পড়ছে তারা যেতে পারেন ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনাল থেকে শেষমেশ নিষ্পত্তি হয়েছে কত? এখনো পর্যন্ত 134 জনের। বাকি নাম এখনো কোনো নিষ্পত্তি হয়নি। তাহলে উপায়? এই প্রক্রিয়া তো দ্রুত শেষ করতে হবে, আর তার জন্য হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিচ্ছে সুপ্রিম কোর্ট। আমার সঙ্গে নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছেন। মৈত্রী, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ? কেন হাইকোর্টে যাওয়ার কথা বলা হচ্ছে? দেখো আজকে আজকে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে এই মামলাটি ওঠে এবং প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে জানানো হয় যে তারা প্রয়োজনীয় নির্দেশিকা দিয়েছেন এবং ট্রাইব্যুনাল যাতে তার প্রয়োজনীয় কাজ করে তার জন্য প্রয়োজনীয় সমস্ত নির্দেশিকা দেওয়া রয়েছে। কিন্তু আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা বিষয় তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে প্রথম দফায় এখনো পর্যন্ত মাত্র 136টি নামের যে আবেদন রয়েছে সেই আবেদনের নিষ্পত্তি হয়েছে। তারা চাইছেন যাতে এই আবেদনের নিষ্পত্তির হার বা গতি আরো গতি বেশি পায় এবং দ্রুততার সঙ্গে ক্লিয়ার হয়। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা আবেদন জানাচ্ছেন যাতে কোনোভাবে এই ট্রাইব্যুনালের যে নিষ্পত্তির গতি সেটা বাড়ানো যায়। সর্বোচ্চ আদালত সেখানেই জানিয়ে দেয় যে প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হওয়ার জন্য অথবা ট্রাইব্যুনালেরও দ্বারস্থ হতে পারেন যারা অ্যাগ্রিভড পার্সনরা রয়েছেন। এর পাশাপাশি আজকে অন্যতম তাৎপর্যপূর্ণ নির্দেশ যেটা সর্বোচ্চ আদালত দিয়েছে যে যদি ট্রাইব্যুনাল বা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মনে করেন এবং তার কাছে সেরকম আবেদন করা হয় তাহলে আউট অফ টার্ন আবেদন শোনা যেতে পারে। অর্থাৎ যেহেতু প্রথম দফা নির্বাচন হয়ে গিয়েছে সেই দফার ভোটাররা এখন সেই সুযোগটা পাবেন না। ফলে যারা দ্বিতীয় দফার ক্ষেত্রে অর্থাৎ 29 তারিখের ভোটের জন্য যারা নাম তুলতে চান এবং 27 তারিখ যাদের কাট অফ ডেট রয়েছে, ফলে সেক্ষেত্রে যাদের প্রায়োরিটি তাদেরকে দেওয়া যেতে পারে সেই একটা ইঙ্গিত এবং সেই একটা রাস্তা কিন্তু তৈরি করে দিয়েছে আজকে সর্বোচ্চ আদালত। এর পাশাপাশি সর্বোচ্চ আদালত বলে দিয়েছে এবং এর পাশাপাশি যদি অন্য কোনো রকমের অভিযোগ থাকে সেই অভিযোগ নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে পারবেন আইনজীবীরা এবং তার সঙ্গে সঙ্গেই অন্যান্য অ্যাগ্রিভড পার্সনরা যারা আবেদন ইতিমধ্যেই করেছেন। আজকে আরও একটি আবেদনের শুনানি ছিল সর্বোচ্চ আদালতে, যেখানে 65 জন ভোটার কর্মী অর্থাৎ ভোট কর্মী যারা রয়েছেন, যাদেরকে ভোটের দায়িত্ব দিয়েছে, নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, এরকম 65 জন ভোট কর্মী যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে গিয়েছে, সেই ভোট কর্মীরাও আজকে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে তাদেরকেও কিন্তু ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হতেই বলেছে সর্বোচ্চ আদালত। এদিন তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করতে শোনা যায় সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচিকে। তিনি বলেন যে হয়তো এরা এই ভোটে ভোট দিতে পারছেন না, কিন্তু তাদের ভোট দেওয়ার অধিকার বা ভোটার তালিকায় থাকার যে বৃহত্তর অধিকার রয়েছে সেটা এস্টাবলিশ করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা ট্রাইব্যুনাল করবে, সেটা তারা বিশ্বাস করেন। আজকে যে শুনানি চলে সেখানে গতকালের যে প্রথম দফার ভোট হয়েছে সেখানে মানুষের যে স্বতঃস্ফূর্ততা দেখা দিয়েছে, যে 92% ভোট পড়েছে, তা প্রশংসিত হয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি তারা প্রশংসা করেন। সাপ খুলতেই মদের দোকানের লম্বা লাইন। 20 থেকে 23 এপ্রিল বন্ধ ছিল মদের দোকান। আমরা জানি মদের ভাড়া শূন্য হওয়ায় ভোগান্তি অনেকেরই। আর এবার একের পর এক ছবি আপনাদেরকে দেখাবো। প্রথম দফা মেটায় মদের দোকান খুলতেই তড়িঘড়ি ভিড়। দেখুন একের পর এক ছবি। ধর্মতলার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। সকালবেলায় কিন্তু লম্বা লাইন দেখা যাচ্ছে। দেখুন জেলার ছবিটা আবার নজর রাখি, দক্ষিণ 24 পরগনার ক্যানিং। একের পর এক সেই ছবি আপনাদের সামনে। ধর্মতলা, ক্যানিং, বিভিন্ন জায়গায় প্রথম দফা মেটানোর পরই মদের দোকান খুলতেই তড়িঘড়ি ভিড় শুরু হয়। আজ দিনভর, আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকবে দোকান।
ঝাঁপ খুলতেই মদের দোকানে লম্বা লাইন। 20 থেকে 23 এপ্রিল বন্ধ ছিল মদের দোকান, আমরা জানি। আর এবার শোভাবাজারের ছবিটা আপনাদের সামনে। একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কলকাতা সহ জেলায় জেলায় একই ছবি ধরা পড়ছে, যেখানে মদের দোকানে সকাল থেকেই লম্বা লাইন। কারণ আমরা জানি 20 থেকে 23 এপ্রিল বন্ধ ছিল মদের দোকান, বিপাকে পড়েছিলেন সুরাপ্রেমীরা। জেলা থেকে শহর সর্বত্র একই ছবিটা প্রায়। সুদীপ্ত প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুদীপ্তর কাছে যাব। সুদীপ্ত, আমরা দেখেছি যে 20 থেকে 23 এপ্রিল বন্ধ ছিল মদের দোকান, সেক্ষেত্রে বিপাকে পড়েছিলেন সুরাপ্রেমীরা। তবে আজ কোথাও না কোথাও সেই ছবি বদলেছে, অর্থাৎ সকাল সকালই দেখা যাচ্ছে মদের দোকানে লম্বা লাইন। হ্যাঁ, একদমই তাই প্রিয়াঙ্কা। তুমি জানো যে প্রথম দফার নির্বাচন 152টি আসনে হয়ে গিয়েছে এবং 23 এপ্রিল যে নির্বাচন ছিল তার আগেই কিন্তু গত সোমবার থেকে বন্ধ ছিল এই মদের দোকান। এবং যেটা দেখা গিয়েছিল যে এই আজকে যখন 24 তারিখ, আজকে কিন্তু আবার মদের দোকান খুলে গিয়েছে। আজকে রাত পর্যন্ত মদের দোকান খোলা থাকবে, কেউ কেউ 10টা অবধি খোলা রাখবেন বলছেন। এবং তারপর যেটা বিষয় যে শনিবার পর্যন্ত, 25 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান, তারপর আবার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে নির্বাচন, দ্বিতীয় দফা নির্বাচনের জন্য। যেটা বিষয় যে নির্বাচনের আগে 48 ঘন্টা আগে থেকেই বন্ধ করে দিতে হয় এই দোকানগুলি, এমনটা নির্বাচন কমিশন সূত্রে খবর ছিল। তবে কলকাতাতে কেন নির্বাচন কমিশন জানেন না, নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার। তারপর যেটা দেখা গেল যে আজকে যখন দোকান খুলছে, ঠিক একবারে সকাল থেকেই লম্বা লাইন, বলা চলে দোকান খুলতেই বা ঝাঁপ খুলতেই একেবারে লাইন দিতে নেশা বা নেশার লাইন বলা চলে।